নমস্কার, জয়তু হ্যান্ডমেড, জয় হোমিওপ্যাথি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো হাইপার অ্যাক্টিভিটি ও অটিজম সমস্যা নিয়ে। একটি কথা আছে, বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃঘরে। সত্যি শিশু তার মাতৃর কোল আলোয় ভরে তোলে। শিশু হচ্ছে ফুলের মতন সুন্দর। ঘরে একটা শিশু থাকা মানে যেন সেই গৃহে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু সেই শিশু যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে সেই পরিবার সব থেকে দুঃখী পরিবার হিসাবে পরিচিত হয়। এইরকম দুটি শৈশবকালীন মানসিক সমস্যার বর্তমান পৃথিবীতে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। এক ধরনের শিশু হয় অতিরিক্ত চঞ্চল, কখনো তারা এক স্থানে স্থির হয়ে বসে থাকতে পারে না। একে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ ADHD। অপরদিকে আর এক ধরনের শিশু হয় ঠিক উল্টো, যাদের কোনো দিকে হুঁশ নেই, সবসময় যেন নিজের জগতেই থাকে। একেই বলে অটিজম। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যতই উন্নতি হোক না কেন, এই দুটো সমস্যার কোনো উল্লেখযোগ্য ওষুধ বা প্রতিকার আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। ওষুধ খাইয়ে বাচ্চাকে ঝিম মেরে রাখা যায়, স্পেশাল থেরাপি করে অবস্থার কিছুটা উন্নতি হয়তো করা যায়, কিন্তু ওষুধ দিয়ে বাচ্চার সমস্যা ধীরে ধীরে পূর্ণ উন্নতিতে এখনো মরীচিকা। তাই সেই পত্রপত্রিকায় যতই দাবি করা হোক না কেন, আসার কথা অটিজম ও হাইপার অ্যাক্টিভিটি বিভিন্ন থিওরির ভিত্তিতে পরীক্ষামূলকভাবে স্পেশাল থেরাপির সঙ্গে কিছু প্রচলিত ও অপ্রচলিত অত্যাধুনিক হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যা অনেকটাই উন্নতি করা যায় বলে আমি মনে করি। আচ্ছা, এইবার ADHD কি? সুকুমার রায়ের যে সেই কবে যে লিখে গেছেন, আপনি কি জ্ঞান পিঠে ছেলে, কোনোদিন ফাঁসি যাবে নয় যাবে গেলেই। কয়েক প্রজন্ম পেরিয়ে এই ডানপিটে ছেলেদের সংখ্যা যেন আরো বেড়ে গেছে। সবসময় বাচ্চা ছুটে বেড়াচ্ছে, এই জিনিসপত্র ঘেটে দিচ্ছে, এই কলের জল খুলে দিচ্ছে, এই খাটের নিচে ঢুকে পড়ছে, অন্যকে মারছে। ক্লাস থেকে অভিযোগ আসে বাচ্চা সবসময় অন্যমনস্ক, ক্লাস ওয়ার্ক ঠিক মতন করে না, বাইরের দিকে তাকিয়ে থাকে, অন্যদের ব্যাগ ফেলে দেয়। প্রতিপদে বকুনি এবং মারধর রোগ তাদের কিছু এসে যায় না। কোনো সময় দুদণ্ড স্থিরভাবে বসে থাকতে পারে না, কি ঘরে কি বাইরে। ফলত সময়সীমা কেউ এদের সঙ্গে মিশতেও চায় না। এইরকম সবার থেকে আলাদা, সর্বত সমালোচিত একটি শিশু এক সময় বুঝে নেয় যে সে একটি খারাপ ছেলে বা মেয়ে, তার দ্বারা কিছুই হবে না। আর এই হতাশা গ্রাস করে তার বাবা মাকেও। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের সমস্যাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD। কাদের বেশি হয় না, প্রতি 100 জন শিশুর মধ্যে 3 থেকে 5 জন ADHD তে ভোগে। মেয়েদের তুলনায় ছেলেদের এই সমস্যা বেশি দেখা যায়। এর ধরন হচ্ছে, দেখা গেছে 2 ধরনের ADHD বাচ্চা। এক ধরনের বাচ্চা সাধারণত অতিরিক্ত চঞ্চল এবং অন্য ধরনের হলো প্রধানত অন্যমনস্ক। আবার অনেক সময় এই দুটি ধরনই একসঙ্গে কাজ করে। সাধারণত 12 বছর বয়সের পরে উপসর্গগুলো, বিশেষত চঞ্চলতা, ধীরে ধীরে কমতে থাকে। আবার ছোটবেলায় যাদের ADHD ছিল তারা বড় হলেও অনেক সময় তাদের অন্যমনস্কতা থেকে যায়। ধৈর্য ধরে শোনা ও কাজ গতি করার ক্ষমতা খুবই কম থাকে। অনেকের মধ্যে আবার অপরাধ প্রবণতাও জন্ম নেয়। সঠিক চিকিৎসা ও কাউন্সিলিং এর মাধ্যমে ADHD
সমস্যার অনেকটাই কাটিয়ে ওঠা যায়। অটিজম কি না, অটিজম হলো আত্মমগ্নতা। তবে শুধুমাত্র আত্মমগ্ন বললে এই সমস্যার জটিলতা বা গভীরতা কিছুই বোঝা যায় না। বর্তমান এই সমস্যার নাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ বন্য ছটার মতো বহুমুখী লক্ষণের সমাহার এই রোগ। এই ক্ষেত্রে শিশুর সামাজিক বোধের বিকাশ হয় না, পরিচিত বা অপরিচিত কারোর সঙ্গেই মিশতে পারে না, হাজারবার ডাকলেও কারোর দিকে তাকায় না, কথায় উত্তর দেয় না। হয়তো সে কোনো খেলনা নিয়ে মগ্ন হয়ে বসে আছে, অথচ সেটা নিয়ে সে যে কি খেলছে তা বলা যাবে না। কোনো শারীরিক প্রতিবন্ধকতা না থাকলেও এরা অনেক ক্ষেত্রেই কার্যত অর্থপূর্ণ কথা বলে না। অনেকে আবার একই শব্দ বারবার বলে, অথবা বাবা মা যে কথাগুলো বলে তার শেষের দু একটা শব্দই বারবার বলতে থাকে। এরা যেন নিজেদের কল্পনা জগতেই বাস করে, যদিও সেই কল্পনা জগৎ কতটা সুসংবদ্ধ তা নিয়ে সংশয় আছে। বয়স অটিজমের লক্ষণ সাধারণত শিশুর 2 থেকে 3 বছর বয়সের পরই ধরা পড়ে। এই সময় বাচ্চা দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে কথা না বললেও বা নাও মিশতে পারলে সতর্ক হওয়া দরকার। প্রতি 1 লক্ষ শিশুর মধ্যে 50 থেকে 60 জন অটিজমের শিকার হয়। এদের মধ্যে আবার শতকরা 40 জন বুদ্ধির দিক থেকে খাটো হয় বা আইকিউ কম থাকে। বাকিদের অনেকের আবার বুদ্ধি স্বাভাবিক বা তার থেকেও বেশি হতে পারে। এদের মনোসংযোগ একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকে, তাই এদের ছবি আঁকা আর হাতের কাজ ইত্যাদিতে বিশেষ দক্ষতা থাকতে দেখা যায়। অ্যাসপারজার সিন্ড্রোম। অটিজম শিশুরা সকলেই যে নিজেকে খুব গুটিয়ে রাখে তা নয়, অনেকেই বেশ চঞ্চল, পড়াশোনাও কিছুটা করতে পারে। এদের সমস্যা হলো নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর এদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, ফলে কখনোই তারা স্থির থাকতে পারে না। সকলের সামনেই হয়তো তারা ক্রমাগত দেয়ালে মাথা ঠুকছে বা নিজেদের হাত কামড়াচ্ছে, রক্ত বেরোলেও বা কোনো হুঁশ থাকে না, বা হয়তো ক্রমাগত হাততালি দিয়ে যাচ্ছে, বারণ করলে শোনে না। অটিজমের এই ধরনের তাকে বলা হয় অ্যাসপারজার সিন্ড্রোম। শৈশবের তুলনায় বয়ঃসন্ধির সময় এর প্রকোপ বেশি হয়। হাইপার অ্যাক্টিভিটি ও অটিজমের কারণ হচ্ছে গত 2-3 দশকের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি ও অটিস্টিক শিশু সংখ্যা যেন হঠাৎ করে খুব বেড়ে গেছে। কেন এই রোগ হয় তার কারণ এখনো কিন্তু স্পষ্ট নয়। অনেকে বলেন জনসচেতনতা বেড়েছে বলে এদের সহজেই চিহ্নিত করা যাচ্ছে, তাই এদের সংখ্যাও বেড়ে চলছে। অনেকের মতন জন্মের পর শিশুকে দেওয়া বিভিন্ন ভ্যাকসিনের কুফলে শিশুর মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে এই ধরনের রোগ সৃষ্টি করে। ভ্যাকসিন প্রস্তুতকারীদের চাপ বা অন্য কোনো কারণে মডার্ন সায়েন্স বিষয়টিকে তেমন আমল না দিলেও আমরা চিকিৎসা ক্ষেত্রে ভ্যাকসিনের কুফল নষ্টকারী ওষুধ দিয়ে দেখেছি, তা রোগের প্রতিকারে যথেষ্ট ভালো কাজ দিচ্ছে। শিশুর গর্ভে থাকাকালীন মায়ের মানসিক চাপ, পারিবারিক কলহ, অন্তদন্ত দুঃখ, ক্রোধ ইত্যাদি গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠনের ওপর বাধা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের যে স্থান থেকে আবেগ, বুদ্ধি, বোধ ইত্যাদি নিয়ন্ত্রিত হয় সেখানকার গঠনে খামতি থেকে যায়। ফলে পরবর্তীকালে তাদের হাইপার অ্যাক্টিভিটি ও অটিজম ও অন্যান্য আবেগজনিত মানসিক সমস্যা দেখা দিতে পারে। তবে এর কোনোটাই নিশ্চিতভাবে বলা যায় না, এটা একটা ধারণা মাত্র। কেন এটা একটা ধারণা মাত্র? এইবার চিকিৎসা কি না, ADHD বা অটিজম হলো তা নিয়ে ভাবার থেকে বরং
সমাধানের চেষ্টা করাই সব থেকে বেশি জরুরি। কারণ যেহেতু এখানে অস্পষ্ট, তাই নিরাময়ের রূপরেখাও এখন অধরা। এডিএইচডি চিকিৎসার ফল বরং তুলনামূলকভাবে বেশি আশাপ্রদ। দুটি রোগী বাবা মা এদের নিয়ে হতাশ হয়ে পড়েন ও বিষণ্ণতায় ভোগেন। তাই শিশুর সঙ্গে বাবা মায়েরও কাউন্সিলিং করা খুবই জরুরি। হতাশা যেখানে সমস্যা বাড়ানো ছাড়া কমাতে পারে না, সেখানে ধৈর্য অনেক বেশি জরুরি। হাল ছেড়ে দিলে চলবে না। আমি একজন আর্টিস্টিক বাচ্চার দুর্ধর্ম মনোবল যুক্ত বাবার কথা জানি। তিনি বলেন, ভগবান আমার কাছেই এই সন্তান পাঠিয়েছেন কেন জানেন? কারণ একমাত্র আমি এই বাচ্চাটির ঠিক দেখভাল করতে পারি। আর কারো কাছে পাঠালে সে হয়তো পারত না। পালন করা কঠিন হলেও প্রতিটি বাবা মা এই মনোভাব, এটাই হওয়া উচিত। শাসন বা প্রশংসা কোনোটি প্রভাব এদের মধ্যে পড়ে না, তাই মারধর এর কোনো মানে হয় না। এডিএইচডি রোগের বাচ্চাদের এনার্জি অত্যন্ত বেশি, তাই এদের সাঁতার কাটা বা অ্যাথলেটিকে ভর্তি করানো ভালো। এতে এনার্জি ড্রেন হয়ে তার চঞ্চলতা কমে। অ্যাসপারজার সিনড্রোমে আক্রান্ত শিশুর মন একটা বিষয় থেকে অন্য বিষয়ে সরিয়ে দিতে পারলে খানিকটা কাজ হয়। যেমন সে সারাক্ষণ হাততালি দিচ্ছে, তাকে যদি বেড়ানোর লোভ দেখিয়ে বাইরে আনা যায়, তাহলে হাততালি থেকে সাময়িক বিরতি পড়ে। অনেকে গান শুনলেও চুপচাপ থাকে। অন্যান্য মানসিক প্রতিবন্ধী শিশুদের মতনই এদের মেধা অনুযায়ী পড়াশোনা কাজকর্মের তালিম দেওয়ার ব্যবস্থা আছে স্পেশাল স্কুলে। সামান্য কিছু শিখতেই, যেমন নিজের হাতে খাওয়া, জামার বোতাম আটকানো, এদের বাবা মা ও শিক্ষকদের বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর জন্য চাই বাড়তি ধৈর্য, বিশ্বাস। যে বিশ্বাস বলবে এদের নিজের পায়ে দাঁড় করানো যায়, যাতে তাদের অবর্তমানে অত্যন্ত পরমুখী না হয়ে তাদের মতন থাকতে পারে। অন্যান্য অসুখের মতনই শারীরিক ও মানসিক লক্ষণ অনুযায়ী এডিএইচডি অটিস্টিক বাচ্চাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা আছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, সঠিক একজন হোমিওপ্যাথের কাছে যান। আপনার শিশুর সমস্যার সমাধান তিনি করতে পারবেন। সঠিকভাবে তিনি বুঝিয়ে বলবেন কি করতে হবে না হবে, এবং হ্যানিম্যানের দেখানো পথেই তিনি আপনার শিশুর চিকিৎসা করবেন। আজ এই পর্যন্ত, যদিও আমার আজকের আলোচনাটা দীর্ঘায়ু হয়ে গেল। সবশেষে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় টু অ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি, গুড নাইট।